আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক কিন্তু সমস্যা থাকার কারণে আমরা লাইভটা কেটে আবার আসলাম। এখন ঠিক আছে কিনা সেটা জানাবেন। আর কেউ একজন গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেন। ওকে, একজন শেয়ার করে দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, এখন যারা যুক্ত আছেন একটু শিওর করেন। এখন মনে হয় ঠিক আছে। আসলে নেট ঠিক থাকলে অনেক সময় লাইভ বেশিক্ষণ সমস্যা হইলে আবার কেটে আসতে হয়, জন্য কেটে আসলাম। ওকে, আচ্ছা আমরা শুরু করব, সবাই একটু আসুক। আচ্ছা, বর্গ কি? কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল আসে সেটাই ওই সংখ্যার বর্গ। সিম্পল হিসাব। যেমন আপনি একটা সংখ্যা নিলেন 5, এখন এই 5কে যখন আপনি এই 5 দ্বারাই গুণ করবেন তখন এটা কি পাবেন? 5 × 5 = 25। তাহলে এই 5-এর বর্গ হচ্ছে 25। এখন বর্গকে কিভাবে প্রকাশ করা হয়? এই যে 5-এর বর্গ মানে 5-এর স্কোয়ার। ঠিক আছে, কোনো সংখ্যার পাওয়ার 2 মানে কি 2 বার গুণ। এখন যেমন প্রশ্ন একে কি বলছে, 25-এর স্কোয়ার সমান কত? 25-এর স্কোয়ার মানে কি 25 গুণন 25, 25 আর 25 গুণ করলে হবে 625। 32-এর স্কোয়ার মানে কি 32 2 বার গুণ, 32-এর স্কোয়ার করলে হবে 1024। আর আপনাদের জন্য যেটা কথা, যে অবশ্যই 1 থেকে 20 পর্যন্ত বর্গ মুখস্থ রাখতে হবে। কারণ ওই পরীক্ষার হলে যে 16-এর স্কোয়ার করলে কত হয় এটা যদি আপনি গুণ করে বের করতে যান আপনার সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যেমন 12-এর স্কোয়ার মানে 144, 13-এর স্কোয়ার মানে 169। এভাবে 1 থেকে অন্তত 20 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, প্রশ্ন 3-এ বলছে 87-এর স্কোয়ার কত? 87-এর স্কোয়ার মানে কি 87 গুণন 87, 9 হাত থেকে 4, 60, 56-র 6 হাত থেকে 5, 64 5 69, তাহলে 97, এটাই আমাদের অ্যান্সার। তো বর্গ একদম সহজ। আমি আবার রিপিট করি কথাটা, যে একটা সংখ্যাকে যখন আমরা অন্য একটা সংখ্যা দ্বারা, যেমন আমি 32-এর বর্গ বের করতে চাই, 32কে যদি আমি 32 দ্বারা গুণ করি যে গুণফলটা পাবো সেটাই কি আমার 32-এর বর্গ। এটা আমরা সবাই জানি। বর্গ মানে পাওয়ার 2 থাকবে, আর পাওয়ার 2 মানে 2 বার গুণ। ঠিক আছে, এগুলো আসবে না, জাস্ট বেসিক একটা কনসেপ্ট। আচ্ছা, এখন আমরা তাহলে পরবর্তী পেজে যাইতে পারি। বর্গের কনসেপ্ট আবারও বলি, কোনো সংখ্যাকে যদি আপনি ওই সংখ্যা দ্বারাই গুণ করেন তাহলে যে গুণফল পাবেন সেটা হচ্ছে ওই সংখ্যার কি বর্গ। কি বলছি আপনাদের, 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখলে ভালো হয়, কিন্তু 1 থেকে 20 পর্যন্ত অন্তত রাখতে হবে। কি বলছি মুখস্থ মানে কি, যেমন 13-এর স্কোয়ার মানে 169। এখন আপনি যদি মুখস্থ না জানেন তাহলে ওই যে 13 আর 13 পরীক্ষা হলে গুণ করতে হবে। এটা মুখস্থ রাখলে আপনার ক্যালকুলেশন কাটাকাটি এগুলো কি সহজ হবে আর কি, এটাই বলতে চাচ্ছি। এজন্য ভালো হয়, এটা যে একদম ম্যান্ডেটরি মুখস্থ করতে হবে তা না, এটা করলে আপনার সুবিধা হয়। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী পেজে যেতে পারি মনে হয়। ওকে,
পেজ কি মিসিং হইলো? আচ্ছা, এখন আমাদের জানা উচিত যে বর্গ থেকে মূলত প্রশ্ন কিভাবে হয়, বা বিসিএস, প্রাইমারি শিক্ষক নিয়োগ, অন্যান্য পরীক্ষাতে কিভাবে কোশ্চেন হয় বা কোথা থেকে কোশ্চেন আসে সেটা আমাদের জানা উচিত। ঠিক আছে, ওকে, আপনারা আমাকে 1 মিনিট একটু সময় দেন, আমি একটা কাজ করব। 1 মিনিট দেখবো দশমিক সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় কিভাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাইমারি পরীক্ষাতে বিশেষ করে অনেক প্রশ্ন ইতোমধ্যে আসছে, আরও বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে। দশমিক সংখ্যার বর্গ খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি। প্রশ্ন 4-এ কি বলা আছে? 0.01-এর বর্গ করলে কত হয়? আচ্ছা, আমরা কি জানি? আমি যদি বলি 5-এর স্কোয়ার, তার মানে 5 গুণন 5। তাহলে একইভাবে 0.01-এর স্কোয়ার মানে কি? 0.01 গুণন 0.01, তাই না? তাহলে সহজ কথায় এটা হলো একটা দশমিকের গুণ। এটা কিন্তু আমরা দশমিকের ক্লাসে ক্লিয়ার হয়েছি, এর আগের ক্লাসে। তাহলে গুণটা কিভাবে করব? এখানে দশমিক বাদে থাকে 1, এখানে দশমিক বাদে থাকে 1, তাহলে 1 লিখলাম। এখানে দশমিকের পর 2টা ডিজিট, এখানে 2টা ডিজিট, মোট 4টা। উত্তরেও 4টা হবে, 1টা 2টা 3টা 4টা দশমিক, 0 0 0। এটা কোন অপশনে আছে? গ নাম্বার অপশনে। এখন একটা ম্যাজিক পদ্ধতি আছে যে আমরা চাইলে ক্যালকুলেশন ছাড়া এগুলো অ্যান্সার করে আসতে পারি। কিভাবে? অপশন টেস্ট করে। আগে বেসিকটা বলি, যেমন এই সংখ্যাটার বর্গ মানে এই সংখ্যাটা 2 বার গুণ করবেন। এখন এই দশমিকের গুণ তো সবাই শিখছেন নাকি গত ক্লাসে? এখন এটা ছাড়া একটা ট্রিক্স আপনাদের শিখাই দিই, অপশন টেস্ট। অপশন টেস্টের নিয়মটা হচ্ছে, প্রশ্নে দশমিকের পর যে কটা ডিজিট থাকবে উত্তরের ডিজিট সংখ্যা ডাবল হবে। মানে কি? প্রশ্নে যদি অপশনের মানে দশমিকের পর 2টা ডিজিট থাকে, উত্তরে হবে 4টা, 3টা থাকলে হবে 6টা, মানে যা থাকবে ডাবল হবে। যেমন আমি এটা গুণ করা ছাড়া অ্যান্সার বের করে দিতে পারি। কিভাবে? দশমিকের পর 3টা ডিজিট আছে, তার মানে এর বর্গ করলে ডিজিট সংখ্যা হবে 6টা, মানে ডাবল হবে। গ নাম্বার অপশন, 1 2 3 4 5 6। এটা চাইলে গুণ করা ছাড়াও অপশন দেখেও বলে দেওয়া যায়। আরও একটা দেখাই, এখানে দশমিকের পর 3টা ডিজিট আছে, দশমিকের বর্গ করলে ডিজিট সংখ্যা ডাবল হবে। 3-এর ডাবল কত? 6। তাহলে কোন অপশনে দশমিকের পর 6টা ডিজিট আছে? ম্যাজিকের মতো করে ফেলতে পারবেন। আবার বলি, দশমিক সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় কিভাবে? মূল বেসিকটা কি? যে এই সংখ্যাটার বর্গ মানে এই যে এই সংখ্যাটা 2 বার গুণ, মানে দশমিকের গুণ। এটা তো গত ক্লাসে আলোচনা করছি। ঠিক আছে, 3 3 হবে 9, দশমিকের পর 6টা ডিজিট, তাহলে 5টা শূন্য, মানে 4টা শূন্য হবে। 5 1 2 3 4 5, এই যে দশমিক, এই যে 5টা শূন্য, 6টা ডিজিট হয়েছে টোটাল। এটা হলো দশমিকের গুণ, কিন্তু আমরা চাইলে গুণ করা ছাড়াও করতে পারি। কিভাবে? এর স্কোয়ার বের করতে বলছে। আপনি যখন বেসিকে করবেন তাহলে কি করবেন? এইটা গুণ করে দিবেন, 5 5 25, টোটাল 6টা ডিজিট, 3টা 3টা 6টা, তাহলে উত্তরেও 6টা ডিজিট হবে। তাহলে মোট 2টা পাইছি, আর 4টা কি লাগবে? অ্যান্সার হবে গ নাম্বার অপশন। আর আমি যখন টেকনিকের মাধ্যমে করব, দশমিকের পর 3টা ডিজিট আছে, বর্গ করলে ডিজিট সংখ্যা ডাবল হবে। কোথায় ডাবল আছে? 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? যারা বুঝতে পারেন নাই ছোট করে রিপিট করি, এই সংখ্যাটার বর্গ মানে এই সংখ্যাটার 2 বার গুণ। এটা হলো একটা দশমিকের গুণ, গত ক্লাসে বলা হয়েছে, এজন্য এই বিষয়ে বিস্তারিত বললাম না। আর একটা ভিন্ন টেকনিক কি দেখাইলাম, যে দশমিকের বর্গ করলে ডিজিট সংখ্যা ডাবল হয়। যেমন এখানে দশমিকের পর প্রশ্নে 3টা ডিজিট আছে, এর বর্গ করলে 6টা ডিজিট হবে। যে অপশনে 6টা থাকবে সেটাই আনসার। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলছে 0.01 এর স্কোয়ারের মান কোন ভগ্নাংশটির সমান? 0.01 এর স্কোয়ার মানে কি? 0.1 গুণন 0.01, মানে 2 বার গুণ। এখন 1 আর 1 গুণ করলে 1, এখানে আছে 2টা ডিজিট, এখানে 2টা 4টা, তাহলে উত্তরেও 4টা হবে।
তাহলে একটা ডিজিট তো আমি পেয়ে গিয়েছি, 2টা 3টা 4টা দশমিক। তাহলে এখানে 0 0 0, এগুলো সব গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, এখন আমার তো ভাই অপশন এরকম নেই, আমার অপশনটা তো একটু ভিন্ন আছে, ঠিক কিনা? অপশন একটু ভিন্ন আছে। এখন এই দশমিকের সাথে যে একটা ভগ্নাংশের সম্পর্ক আমরা কি আলোচনা করছি কিনা? করছি। কিভাবে? আমি এটাকে কি লিখতে পারি, উপরে 1, 4 ঘর আগে দশমিক, তার মানে 1-এর পরে 4টা শূন্য। তাহলে এই কনসেপ্টটা যে কত চ্যাপ্টারে কাজে লাগতেছে বুঝতেছেন? ভগ্নাংশে লাগবে, দশমিকে লাগবে, বর্গমূলে লাগবে, বর্গ চ্যাপ্টারে লাগবে। যারা এটা বোঝেন নাই, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের ক্লাসের কনসেপ্ট। আসলে প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের একটা সম্পর্ক আছে। এই জন্য আপনি যদি আগের ক্লাসগুলো গ্যাপ দিয়ে আসেন তাহলে এই ক্লাসগুলো পারবেন না। 6 নাম্বারটা বুঝতে পারেন না, 6 নাম্বারটা একই, বুঝা বাবা। এইটা একটু বলি, আমাদের গুণ করার পর গুণফলটা আসছে এরকম এরকম। এখন এটার ভগ্নাংশটা কি হবে? এখানে দশমিক বাদ দিলে থাকে শুধু 1, সেটা উপরে লিখবেন। কয় ঘর আগে দশমিক? 4 ঘর আগে, তার মানে 1-এর পর 4টা শূন্য, এটাই আনসার। আর 6 নাম্বারটা যে আপু বোঝেন নাই, আমি আগে বেসিকটা বলি। এর স্কোয়ার মানে কি, এই সংখ্যাটার স্কোয়ার মানে কি, এই সংখ্যাটা 2বার গুণ। আপনি আগে বেসিকটা বোঝেন, টেকনিক পরে খোঁজেন। তো এখন এই গুণটা আপনি পারবেন কি না, দশমিকের গুণ। এখানে খালি সংখ্যা থাকে 3, এখানে থাকে 3, 3 আর 3 9। এখানে দশমিকের পর 3টা আছে, 3টা 6টা। প্রশ্নে দশমিকের পর মোট 6টা ডিজিট আছে, উত্তরও 6টা হবে। তো একটা আপনি পাইছেন, তার মানে বাকি 5টা শূন্য বসায় দশমিক। 0 0 0 0 0 দশমিক, 3 3 6টা। কোন অপশনে আছে? ক নম্বর অপশনে। আর টেকনিকে কিভাবে করবেন, এখানে 3টা আছে, উত্তর হবে 6টা। তাহলে এই পেজে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। এই 8টা প্রশ্নের মধ্যে কে কি বোঝেন নাই? আমরা আস্তে আস্তে আগাবো। 11টার ক্লাসে আমরা 11টা বিশেষ করলেও সমস্যা নেই, কিন্তু আমরা আস্তে আস্তে আগাবো। তাড়াহুড়া করলে অনেকেই বুঝবে না। কথা কি বুঝতে পারছি? এখানে কারো কোশ্চেন থাকলে করতে পারেন, আর বুঝে থাকলে ডান লিখে কমেন্ট করেন, আমি সামনে যাব। ওকে, আমরা সামনে যাচ্ছি, সমস্যা নেই। এটা কিন্তু প্রাইমারির জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। ফরহাদ ভাই, এই 8 নং এর কনসেপ্টটা আমরা কয়েকটা ক্লাসে আলোচনা করছি, দশমিক প্লাস ভগ্নাংশ। 8 নাম্বারটা বোঝেন নাই ভাই। দশমিকের গুণটা বুঝছেন, এই সংখ্যাটার স্কোয়ার মানে এই সংখ্যাটা 2বার গুণ, এটা বুঝছেন। এই গুণফলটা যেটা বুঝছেন, এই পর্যন্ত তো বুঝছেন যে 2টা আমি গুণ করছি। এখন অপশনে তো এরকম নাই, এই দশমিক থেকে আপনি ভগ্নাংশে কনভার্ট করতে পারেন কি না। যদি না পারেন, আপনি ভগ্নাংশের ক্লাসটা আবার রিপিট দেখবেন, পর্ব 1। দশমিকের পর 4টা ডিজিট আছে, তার মানে 1-এর পর 4টা শূন্য হবে। 1-এর পর 4টা শূন্য কোন অপশনে আছে? গ নম্বর অপশনে আছে। এটা হলো ভগ্নাংশের সাথে দশমিকের সম্পর্ক। এটা আসলে অন্য ক্লাসের টপিক, চলে আসছে। স্কোয়ার মানে 2বার গুণ, এটা হলো গুণফল। এটা থেকে এটা কিভাবে কনভার্ট করব? দশমিকের পর কয় ঘর আগে দশমিক? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4 ঘর আগে দশমিক, তো 1-এর পর 4টা শূন্য। এটা না বুঝলে আর বিস্তারিত আমার ভগ্নাংশের ক্লাসে বলছি, সেখানে দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা কথা বলবো পূর্ণবর্গ সংখ্যা নিয়ে। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে বর্গ আকারে প্রকাশ করা যায়। 1-এর স্কোয়ার মানে 1, 2-এর স্কোয়ার মানে 4, 25, 36। এই যে সমান সমান চিহ্নের ডান পাশে যা আসে, এগুলো প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে বর্গ আকারে প্রকাশ করা যায়। যেমন 1কে আপনি বর্গ আকারে প্রকাশ করতে পারবেন, মানে স্কোয়ারে ভাঙতে পারবেন। এই 9কে লিখতে পারবেন 3-এর স্কোয়ার, 16কে লিখতে পারবেন 4-এর স্কোয়ার। এখন আমি যদি দিয়ে দিই 15, আপনি বলেন তো 15 কি পূর্ণবর্গ কি না? কারণ 15 পূর্ণবর্গ না। মানে এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যার স্কোয়ার করলে 15 হবে। যেমন 4-এর স্কোয়ার করলে 16 হয়, তার মানে 16কে বর্গ আকারে প্রকাশ করা যাচ্ছে
তাই 16 পূর্ণবর্গ সংখ্যা। 16 পূর্ণবর্গ সংখ্যা। 15 কেন পূর্ণবর্গ সংখ্যা না? মানে এমন কোনো সংখ্যা নাই যার স্কোয়ার করলে 15 হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? যে সমস্ত সংখ্যাকে বর্গ আকারে প্রকাশ করা যায়, এগুলো প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা, কারণ এই প্রত্যেকটা কি বর্গ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এটা আমরা ক্লিয়ার কিনা? এখন আমরা এগুলো তো হলো ছোট ছোট, এগুলো আমরা দেখে বুঝবো, কিন্তু বড় বড় সংখ্যা কোনটা পূর্ণবর্গ কোনটা পূর্ণবর্গ না কিভাবে বুঝবো সেটা একটু আলোচনা করি। বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটা এগুলা হবে। যেমন 81 একটা বর্গ সংখ্যা, এটা এককের ঘর দশকের ঘর। তো এককের ঘরে যদি 0 থাকে, 1 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 9 থাকে, তাহলে এগুলা কি পূর্ণবর্গ হয়। আর এই অঙ্কগুলো থাকলে পূর্ণবর্গ হয় না। যেমন আমি লিখলাম 33, এর এককের ঘরে 3 আছে, 37 7 আছে, এগুলা কখনোই পূর্ণবর্গ হবে না। 48 এককের ঘরে কি 8 আছে, হবে না। আপনি টেস্ট করে দেখেন। 36 এককের ঘরে 6 আছে, তার মানে একটা পূর্ণবর্গ হবে। তাহলে যে সমস্ত সংখ্যার শেষে এই ডিজিটগুলো থাকবে, এককের ঘর মানে কি শেষে এই ডিজিটগুলো থাকবে, সেগুলো পূর্ণবর্গ হবে। আর এগুলো থাকলে পূর্ণবর্গ হবে না। এটা হলো একটা চিনে ফেলার প্রসেস, বা আপনারা সংখ্যা দেখে কিভাবে বুঝবেন এটা পূর্ণবর্গ না কিনা। ঠিক আছে? যেমন 49, এটা কি পূর্ণবর্গ, কিভাবে পূর্ণ করো, এর শেষে 9 আছে। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এগুলা শেষে থাকলে পূর্ণবর্গ হবে, এগুলো থাকলে হবে না, সোজা কথা। এগুলো থাকলে পূর্ণবর্গ হতেও পারে না হতে পারে, কিছু কিছু এক্সেপশনাল আছে। ঠিক আছে, কিছু কিছু এক্সেপশনাল আছে, আমি আবারও বলছি। এগুলো থাকলে একেবারেই কখনো পূর্ণবর্গ হবে না, আর এগুলো থাকলে হতেও পারে না হতে পারে সম্ভবত, কিন্তু এগুলো থাকলে কখনোই হবে না। ঠিক আছে, এটা জাস্ট চেনার জন্য, আর এগুলো দেখেই বোঝা যায়, এগুলো দেখেই বোঝা যায়। ঠিক আছে, ওকে। এটা কি বলছি? এগুলো থাকলে পূর্ণবর্গ হতেও পারে না হতে পারে, কিছু কিছু হবে না, কিন্তু এগুলো থাকলে একেবারেই হবে না। তাহলে এগুলো বাদে বাকিটা টেস্ট করবেন। ওকে, আমাদের বর্গ নিয়ে মোটামুটি যে সিম্পল কোশ্চেনগুলো ছিল সেগুলো শেষ। বর্গের আরও কোশ্চেন আছে, সেগুলো সামনে। এখন আমরা রুট নিয়ে আলোচনা করবো, মানে বর্গমূল। একটু মাথা ঠান্ডা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর এই খুঁটিনাটি এই চ্যাপ্টারগুলো শেষ হইলে আপনাদের একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে। যেমন দশমিক, ভগ্নাংশ, বর্গমূল, এই 3টা ক্লাস, আর লসাগু, এই 4টা ক্লাস হলো ম্যাথের বেসিক, কারণ এগুলো অনেক বেসিক কভার করে দিবে আপনাকে। ঠিক আছে, ওকে। এখন হলো বর্গমূল। বর্গমূলকে আমরা কীভাবে প্রকাশ করি? রুট যাকে বলি, রুট। আমি এই সংজ্ঞাটা পড়বো না, আমি আপনাদের উদাহরণ সহকারে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, 7-এর স্কোয়ার মানে কি? 7 গুণন 7 সমান 49। তাহলে 7-এর বর্গ করলে হয় 49। আবার এই 39-এর রুট করলে মানে বর্গমূল করলে হয় 7। তাহলে ঠিক উল্টোটা কিনা? 7-এর বর্গ মানে 39, মানে 49, 39 তো 49, আর 49-এর বর্গমূল কি? 7। যেমন 5-এর স্কোয়ার মানে কি? 5 গুণন 5, তার মানে কি 25। এখন 5-এর বর্গ মানে 25, আর 25-এর বর্গমূল মানে 5। একে অপরের ঠিক উল্টো, এইভাবে শিখবেন, আর দরকার নেই। 9-এর স্কোয়ার 9 গুণন 9 81। 9-এর বর্গ মানে 81, আবার 81-এর রুট মানে 9, একে অপরের বিপরীত। এই সম্পর্কটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে এখানে একবার লিখে দেই, তাহলে সুবিধা হবে, নোট করতে সুবিধা হবে। এটার কি? বর্গ। এটার কি? বর্গমূল। আচ্ছা, আজকের ক্লাসে আপনাদের কাছে যে বিষয়টা কঠিন লাগবে সেটা বলে দেই, যে কিভাবে ক্যালকুলেটর ছাড়া রুট করতে হয়।
সেটা আপনাদের দেখাবো, একটু ধৈর্য ধরবেন, সময় নেবেন। প্রশ্ন 9 কি বলছে? 1024-এর বর্গমূল কত? ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবেন সেটা পরে দেখাই, আগে অপশন থাকলে কীভাবে করবেন সেটা দেখাই। আচ্ছা, এর বর্গমূল বের করতে বলছে। আপনি জাস্ট অপশনের সাথে অপশন গুণ করবেন। 52 সাথে 52 গুণ করেন, গুণ করলে আপনারা গুণটা করে নেবেন, এরকম একটা কিছু হবে। 32 আর 32 গুণ করেন, 1024 হবে। তার মানে 1024-এর বর্গমূল কি? 32। কেন? সম্পর্কটা কীরকম? 32 গুণন 32, 1024। তাহলে 32-এর বর্গ মানে 1024, এর রুট মানে 32। তো এই জন্য যখন আপনার পরীক্ষা হলে তো ক্যালকুলেটর থাকবে না চাকরির পরীক্ষার ক্ষেত্রে, তো এটা তো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে, আপনার তো হাতে অপশন আছে, এর সাথে এর গুণ করবেন। যদি গুণফলটা এই রুটের মধ্যে সংখ্যাটা আসে তাহলে এটাই আনসার, না হলে সামনে যাবেন। একদম সহজে বুঝবেন। 32 আর 32 গুণ করেন, এইটা আসবে, তার মানে এর বর্গমূল মানে 32। কথা কি বোঝা গেছে? যেমন একটা সিম্পল কোশ্চেন, এই কোশ্চেনটা সবাই পারার কথা, এটা 34 বিসিএস ছিল। 12 আর 12 গুণ করলে 144 হয়, হবে না। 13 আর 13 গুণ করলে 196 হয়, মানে 69 হয় আর কি, 96 তো 69। এই যে 13 গুণন 13 সমান 169, তার মানে 13 এর বর্গমূল মানে 169। এটা সবারই মুখস্থ থাকার কথা। আর যদি অপশন থাকে, আপনার হাতে অপশন থাকে, তাহলে আপনি কেন কাঠখড়ি পোড়াবেন? কারণ ক্যালকুলেটর ছাড়া বর্গমূল বের করা খুব সহজ কাজ না। সেটা কেন সহজ না বুঝতে পারবেন সামনে কি, এখনই দেখাবো। এটা জাস্ট অপশন থাকলে কিভাবে করবে সেটা দেখাবো। আপনাকে যত বড়ই বর্গমূল দেখ না কেন, আপনারা যদি অপশন থাকে আপনি বের করতে পারবেন। কথা কি বোঝা গেছে? এখানে কারো কোশ্চেন আছে? না থাকলে সামনে যাব। আপনারা কি বুঝতেছেন নাকি মাথা খারাপ হবে? মাথা ঠান্ডা রাখতে হবে। আজকে 30টা ম্যাথ করলে আপনি 30টাই যে বুঝতে পারবেন এমন না। যেগুলো বুঝতে পারবেন না রেখে রিপিট দেখে নেবেন বা কোশ্চেন করবেন, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। এই যে আপনাদের মহামূল্যবান জিনিস চলে আসছে, মাথা ঠান্ডা করেন, বুঝতে পারবেন। এখন আমরা দেখব যে আমার হাতে মনে করেন যে ক্যালকুলেটর নাই, তাহলে আমি কি কোনোভাবে বের করতে পারবো কিনা? কোনোভাবে পারবো, অপশন অবশ্যই আছে। প্রথমেই বলে নেই, ক্যালকুলেটর ছাড়া বর্গমূল বের করার যে প্রসেস শেখাবো, এখানে যে অ্যাকুরেট মান পাবেন তা না। যেমন কোনো একটা বর্গমূল মানে রুট করলে সাপোজ 5.56, এটা মনে করেন যে আপনি ক্যালকুলেটার করলে রুট করলে এটা আসবে, কিন্তু আপনাকে আমি যে নিয়ম শেখাবো সেখানে হয়তো এরকম আসতে পারে যে 5.4546 এরকম, মানে কাছাকাছি একটা মান আসবে, একদম অ্যাকুরেট মান আসবে তা না। নিয়মটা একটু লেন্দি, কয়েকটা ধাপ আছে। √10, এখন এই √10 তো আমি ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবো না। পারবো কি? পারবো না। ক্যালকুলেটর ছাড়া √10 বের করতে পারবো না। আচ্ছা, তাহলে নিয়মটা হচ্ছে এই 10-এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নেবেন। কি করবেন? যেমন 3-এর স্কোয়ার করলে 9 হয়, 4-এর স্কোয়ার করলে 16 হয়। এখন √9 মানে 3, √16 মানে 4। এখন এমন একটা সংখ্যা নেবেন, এর কাছাকাছি একটা সংখ্যা নেবেন, এর কি কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নেবেন। তো আমি মনে মনে চিন্তা করবো এটা আসলে √10, এটা আমি মনে মনে চিন্তা করবো √9। পূর্ণবর্গ বোঝেন? এই 9কে কি বর্গ আকারে প্রকাশ করা যায়? তাহলে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নেবেন, মানে মনে করবেন যে এটা √9, এটা √10 না √9। একটু খেয়াল করেন, আপনি √16 নিলেও হবে, একই। তাহলে প্রথম স্টেপটা কি, যে আমি কাছাকাছি একটা রুট নিব, যে রুটটা আমি ডিরেক্ট বলতে পারবো। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ডিরেক্ট বলা যায়। আচ্ছা, তাহলে আমার প্রথম স্টেপ হচ্ছে 10-এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নেওয়া এবং তার বর্গমূল নেওয়া। নিলাম।
এখন এর বর্গমূল করলে কত হয়, মানে রুট করলে কত হয়, 9-এর 3 হয়, সেই 3 এখানে লিখবেন। এখন আপনারাই বলেন 9-এর রুট করলে যদি 3 হয় 10-এর কি একটু বেশি হবে না? 9-এর রুট করলে 3 হয়, 10-এর রুট করলে একটু বেশি হবে কি না? একটু বেশি হবে। সেই কতটুকু বেশি সেটা আপনি বের করবেন। যোগ চিহ্ন দিলেন, বেশি হবে। কতটুকু বেশি, এখানে একটা ভগ্নাংশ বানাবেন, মনে করেন যে দাগ দিলেন, উপরে লিখবেন এই মূল সংখ্যার সাথে এই সংখ্যার পার্থক্য, 10 আর 9-এর পার্থক্য কত, 1, সেটা উপরে লিখবেন। আর এখানে নেবেন এর ডাবল, 3-এর ডাবল কত, 6। আবার বলি, প্রথমে কাছাকাছি একটা মান নিলাম, মানে আমি যে এমন একটা মান নিব যার রুট করলে আমি বলে দিতে পারবো, পূর্ণবর্গ সংখ্যার রুট নিব। 3 বললাম। এখন রুট 9 মানে যদি 3 হয়, রুট 10 মানে একটু বেশি হবে, সে কতটুকু বেশি সে বের করবো। এজন্য যোগ করব 1/6। 1 কোথায় পাইলাম, এই দুটোর ডিফারেন্সটা লিখবেন, 10 আর 9-এর ডিফারেন্স, আর এর ডাবল নিচে লিখবেন, কাজ শেষ। এখন 3 থাকলো। মনে করেন আপনার কাছে 1 টাকা আছে, 1 টাকাকে আপনি যদি 5টা ভাগ করেন তাহলে 0.20 করে পড়বে, 6টা ভাগ করলে 0.20-এর একটু কম পড়বে, মানে 1কে 6 দ্বারা ভাগ করলে 0.16 হবে, এরকম একটা কিছু হবে। এটার মানে কত, 3.16। তাহলে একটু ক্যালকুলেটারে করে দেখেন, রুট 10 মানে এরকম কিছু একটা কাছাকাছি একটা মান আসছে। এখন একটা করলে বুঝবেন না, কয়েকটা করাবো, এইটা একটু করি, তারপর আবার কোশ্চেন করে দেন। রুট 30 এর কাছাকাছি একটা আপনি পূর্ণবর্গ সংখ্যা নেবেন যার রুট আপনি বলে দিতে পারবেন। আপনারা একটু কমেন্টে জানান যে আমি এখানে রুট কত নিতে পারি, একটু কমেন্টে জানান আমি কত রুট নিতে পারি, একটু আপনারা গেস করেন। একজন অ্যান্সার দিয়েছেন 25। হ্যাঁ 25, অবশ্যই 25। 25, 36 দুইটা নেওয়া যাবে। 25 মানে কি, 5-এর স্কোয়ার, 36 মানে 6-এর স্কোয়ার। তাহলে আমি 25 নিলাম। ওকে, তাহলে 25-এর রুট মানে কত, 5। আপনারাই বলেন 25-এর রুট যদি 5 হয়, 30-এর রুট কি বেশি হবে, সে কতটুকু বেশি হবে সেটা বের করবেন। তার মানে আমি যদি এখানে 36 নিতাম তাহলে আমি এখানে বিয়োগ করতাম, কারণ 36-এর রুট মানে 6, তাহলে 30-এর রুট কম হবে, তাই বিয়োগ। আমি 25 নিছি, 25-এর রুট মানে যদি 5 হয় তাহলে 30-এর রুট মানে বেশি হবে একটু, কতটুকু বেশি সেটা আমি বের করবো। দাগ দিলাম। 30 আর 25-এর পার্থক্য লিখতে হয় 5, এর ডাবল লিখতে হয় 10। 5 এটা মানে কি, হাফ, তাহলে 5 হাফ মানে কি 0.5, তার মানে আমার 5.5 হচ্ছে অ্যান্সার, ক্যালকুলেটার ছাড়া। এখানে কি করবেন, এর ডিফারেন্সটা লিখবেন, এর ডাবল লিখবেন, কাজ শেষ। এখন অ্যান্সারটা 5 পয়েন্ট সামথিং হবে। এই রুট 30 করলে যে 5.5 হবে তা বলবো না, মানে 5 পয়েন্ট সামথিং, মানে কাছাকাছি মান আসবে, একুরেট না। আচ্ছা, আমি আরেকটা নিয়মে করাই দেখাই। আপনাদের মধ্যে যদি প্রশ্ন করার কথা যে ভাই আমি 36 নিয়ে একটু করাই দেখেন তো, মনে করেন আপনি 36 নিলেন, কাছাকাছি 36 মানে 6। এখন √6, 36 মানে যদি 6 হয়, √13 মানে তো কম হবে, কতটুকু কম, এই কমের কারণে বিয়োগ। 25-এর রুট মানে 5, 30-এর বেশি তাই যোগ, 36-এর রুট মানে 6, 30-এর কম মানে বিয়োগ। এখন কি করব, 30 আর 36-এর ডিফারেন্স কত, 6, এর ডাবল কত, 12, তাহলে 6, এটা মানে হাফ, 6 মাইনাস 1 0.5, তার মানে 5.5। আপনি 36 নিয়ে করলেও 5.5 আসবে, আর 25 নিয়ে করলেও 5.5 আসবে। নিয়মটা কি 25-এর রুট করলে 5 হয়, 30-এর বেশি হবে তাই যোগ দিছিলাম, 36-এর রুট করলে 6 হয়, 30-এর কম হবে তাই বিয়োগ দিছিলাম। যোগ বিয়োগের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আর এখানে কি করবেন, এটার পার্থক্য লিখবেন, 30 আর 36-এর পার্থক্য লিখবেন, এটা ডাবল করবেন, কাজ শেষ। ভাই আমি কি একটু বুঝতে পারছি কিনা? আরটা দেখেন, আরও একটা দেখেন, আপনারা কমেন্টে জানান এর আশেপাশে কী নেওয়া যায়।
এমন কি আছে আর আশেপাশে যার রুট করলে আমি ডিরেক্ট বলতে পারবো? পূর্ণবর্গ সংখ্যা নেন, 90-এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা নেন, আপনারা একটু বলেন। এই যে অনেক অ্যান্সার চলে আসছে, অনেক, খুবই সুন্দর। 81, এই তো বুঝতে পারছি। তাহলে এই যে 9×9 = 81, তার মানে √81 নিলাম। এখন হ্যাঁ 100 হবে। √81 মানে কি 9। এখন 81-এর রুট করলে যদি 9 হয়, 9 হয়, 90 একটু বেশি হবে, কতটুকু বেশি? এর ডিফারেন্স কত? 9। এর ডাবল কত? 18। তাহলে এটা মানে কি হাফ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ভাই? তাহলে এটার অ্যান্সারটা পাইছি। এখন যারা 100 দিয়ে করতে চান, মনে করেন কাছাকাছি নিলেন 100, তাও হবে, কারণ 100√10 ডিরেক্ট বলা যায়, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো মনে করেন আপনি 100 নিলেন, এখন 100-এর রুট করলে যদি 10 হয়, 90-এর করলে কিছু কম হবে। 100-এর রুট করলে 10 হয়, 90-এর রুট করলে কম হবে। তাহলে কমের কারণে বিয়োগ, উপরে লিখতে হয় ডিফারেন্স। 90 আর 100 ডিফারেন্স 10, 10-এর ডাবল 20 ভাই, 0 0 কাটা। এই হাফ মানে কি? হাফ মানে কি 0.5 না, মানে 50 পয়সা আর কি, এভাবে চিন্তা করবেন। তাহলে 9.5 হয়েছে কিনা ভাই? আপনি 100 দিয়ে করেন তাও এরকম হবে, 81 দিয়ে করেন তাও এইভাবে হবে। এর বড় নিলে বিয়োগ করবেন, এর ছোট নিলে যোগ করবেন। মানে 81-এর রুট করলে 9 হয়, 90-এর বেশি তাই যোগ। 100-এর রুট করলে 10 হয়, 90-এর কম হবে তাই বিয়োগ। আপনাদের মাথায় কি এই কাজটা ঢুকাইতে পারছে কিনা? এটা শেখার একমাত্র কারণ, আমাদের দশমিকের রুট নিয়ে ঝামেলা হবে, সেই ঝামেলাটা ক্লিয়ার করার জন্য এটা বলছি। এটা শেখার মূল কারণ দশমিকের রুট। এখানে কারো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি আবারও বলতেছি। এই কথাগুলো আবার সামনে বলবো, কারণ আবার অঙ্ক আছে সামনে। 9 হাফ মানে 0.5। এখন 9-এর সাথে 0.5 যোগ করলে কি হবে? 9.5 হবে। $9.5 কীভাবে বুঝতে পারছেন? ওকে, ধৈর্য ধরেন, বুঝতে পারবেন, তাড়াহুড়ো করা যাবে না। এরপর আসি দশমিকের বর্গমূল। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা 54টা ক্লাস ঠিকভাবে করেন। আমি বলবো না যে 100% শিখাইতে পারবো, ইনশাল্লাহ 80% শিখাইতে পারবো, 80% 90%। এই জন্য ধৈর্য ধরতে হবে। এখন ক্লাসে 50 জন আছেন না, যখন বীজগণিত পর্যন্ত যাবো থাকবে 20 জন, কারণ সবাই ধরতে পারবে না। ঠিক আছে, 3টা ডিজিট না 5 ডিজিটেরও নিয়ম দেখাবো, সেটা অন্য নিয়ম, সামনে আছে, ধৈর্য ধরেন, সব আছে। ক্লাস আজকে বহুত ম্যাথ ভাই এবং আপুরা, বহুত ম্যাথ। 100 দিয়ে করলে কিভাবে 9.100 দিয়ে তো করাইলাম। 10 থেকে 0.5 বিয়োগ করেন, একই তো। 9-এর সাথে এইটা যোগ করা 9.5, 10 থেকে এটা বিয়োগ করা 9.5, একই তো। দশমিকের বর্গমূল, দশমিকের পর যদি ডিজিট সংখ্যা জোর থাকে, মানে কি দশমিকের পর 2টা থাকলে 4টা 6টা 9টা, মানে 9টা না 8টা। দশমিকের পর ডিজিট জোর থাকলে ডিরেক্ট বলতে পারবেন, কিন্তু বিজোড় থাকলে বলতে পারবেন না। বিজোড় মানে যদি এরকম থাকে একটা ডিজিট 3টা ডিজিট, তাহলে বিজোড় থাকলে এগুলো বলতে পারবেন না, সেটা নিয়ম শেখাবো। আর জোর থাকা মানে কি 2টা 4টা 6টা 8টা এরকম, একদম অপশন দেখে বলে দিবেন। এখানে নতুন নিয়ম শেখার দরকার নেই, এটা দ্রুত শেষ করে দিব আমরা, এটা সহজ।
প্রশ্নে দশমিকের পর যে কটা ডিজিট থাকবে উত্তরের ডিজিট সংখ্যা অর্ধেক হবে, রুট করলে অর্ধেক হবে। 0.4 এখানে কটা ডিজিট? দুইটা, 0.04, তাহলে 2-এর অর্ধেক মানে কত? 1। তাহলে অপশনে বা উত্তরে দশমিকের পর একটা ডিজিট হবে, কোথায় আছে? এখানে। এখানে দশমিকের পর 4টা ডিজিট, 4-এর অর্ধেক কত? 2, ক নাম্বার অপশন। মানে প্রশ্নে দশমিকের পর যে কটা ডিজিট থাকবে উত্তরের ডিজিট সংখ্যা অর্ধেক হবে, অর্ধেক। তাহলে এটা আপনারা বের করেন, 13 নাম্বার সবাই বের করবেন, সবাই। এটা সহজ, এখানে আমরা বেশি সময় নিব না, যেটা কঠিন সেখানে সময় নিব। আচ্ছা, ক নাম্বার অপশন। এখানে মোট 6টা ডিজিট আছে, তাহলে উত্তরে হবে 3টা। এখানে আছে কয়টা ডিজিট? 3 3 8টা, তাহলে উত্তর হবে 4টা। কোথায় আছে 4টা? এটা 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ। ডিজিট সংখ্যা অর্ধেক হবে, লিখে দিলাম। এখানে আমরা সময় নিব না, ডিজিট ডিজিট থাকলে সময় নিব না, আমরা সামনে যাই। এই যেখানে হচ্ছে ঝামেলা, দশমিকের পর বিজোড় ডিজিট থাকলে, যেমন 0.1 বিসিএস আসছিল, 0.9 বিসিএস আসছিল। ওকে, আচ্ছা, তারপর আগের পেজে কারো কোশ্চেন থাকলে করে নিতে পারেন। কি সহজ লাগতেছে? পারবেন? কনফিডেন্স বাড়াইতে হবে তো ভাইয়া পুরা। ক্লাস তো 10টা শেষ করে দিলাম, 54টা ক্লাসের 10টা শেষ, এভাবেই শেষ হয়ে যাবে, টেনশনের কিছু নাই। 13 নংয়ের সমস্যা আছে কাউসার ভাইয়ের। 13 নং কোথায় রাখলাম ভাই? এখানে দশমিকের পর কটা ডিজিট আছে? 3 3 6টা, 6-এর অর্ধেক কত? 3 3 কোথায় আছে? এখানে। মানে দশমিকের পর 6টা থাকলে উত্তরে হবে 3টা, মানে রুট করলে অর্ধেক হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন? রুট করলে অর্ধেক হবে। এখানে 6টা আছে না, 3 3 6টা, তাহলে অর্ধেকের মানে কত? 3টা। আচ্ছা, খেয়াল করেন, যদি বিজোড় ডিজিট থাকে, প্রথমেই বলে নেই, বিজোড় ডিজিট থাকলে তাকে কাপল বানাইতে হবে, মানে ডাবল বানাইতে হবে। কি করবেন? এখানে আছে কি 0.9, এখানে এর ডান পাশে একটা 0 আপনি বসাবেন, জোর করবেন, বিজোড়কে সবসময় জোর করবেন। যেমন যদি থাকে এরকম 3টা আছে না, এরকে আমি যদি জোড় ডিজিট বানাইতে চাই, তাহলে এর ডান পাশে একটা 0 বসাই দিব। এটাকে বুঝে নেন, এরকম আছে। এখানে ডিজিট আছে কয়টা? 5টা। এটা তো আমার হচ্ছে কি বিজোড় ডিজিট আছে, তাহলে জোড় বানানোর জন্য একটা 0 দিব, তাহলে 2 2 4 2 6টা হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ ডিজিট জোড় বানানো, মানে একটা থাকলে 2টা, 2টা থাকলে 3টা থাকলে 4টা, 5টা থাকলে 6টা, 6টা থাকলে 8টা। আচ্ছা, এখন এই 0 রেখে দিব। আমার বাকি থাকলো √19। এখন √19 বের করতে পারবেন কিনা? ক্যালকুলেটর ছাড়া শিখেছি কিনা? প্রথমত এর ডান পাশে একটা 0 বসাবেন, তারপর 0 রেখে দিবেন, আর এই √19 থাকে তার রুট করবেন। কাছাকাছি নিলাম √100, একটু কি শিখে আসছি। এর √100 মানে কি? 10। √100 মানে 10, তাহলে 90-এর কম হবে। এর ডিফারেন্স 10, এর ডাবল 20। এটা কাটা ডিরেক্ট এটা লিখলাম। এই
এখানে যেটা হবে না তাকে এখানে লিখবেন, কিন্তু দশমিক বাদে। এর দশমিক বাদে থাকে 95, এটাই আনসার। কাজ শেষ। দ্রুত করতেছি। শূন্য বসাইছেন, 0.0 রেখে দিছেন, বাকি থাকে √9। এর রুট করলে যা হবে সেটা এখানে লিখবেন, কিন্তু দশমিক বাদ দিয়ে লিখবেন। ঝামেলা ক্লিয়ার ভাই? নিয়মটা কি? আর একটা স্পেশাল কথা শিখে রাখেন। স্পেশাল কথাটা কি? আচ্ছা আরেকবার বলবো, সমস্যা নেই। এইটুকু আগে শিখাই আসছি, এখানে বেশি কথা বলবো না। স্পেশাল নিয়মটা কি বা স্পেশাল কথাটা কি? দুইটা শূন্য আছে, রুট করলে হবে একটা শূন্য। মনে করেন যে 4টা শূন্য আছে আপনার কাছে, তাহলে রুট করলে হবে কি? একটা শূন্য, মানে প্রত্যেক জোড়ার ক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে। মনে করেন যে 6টা শূন্য আছে, কয় জোড়া? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, তাহলে 3টা শূন্য হবে। এটা লাগবে আপনার সামনে। আর আরেকবার রিপিট করি, এখানে কি দশমিকের পর একটা ডিজিট আছে, এক মানে কি? বিজোড়। তাহলে আপনার কাজ জোড় বানাইতে হবে, এজন্য এই 9-এর সাথে একটা শূন্য দিবেন, মানে যাই থাকবে তার সাথে একটা শূন্য দিবেন। যদি আপনার বিজোড় ডিজিট থাকে, বিজোড় মানে কি? একটা থাকবে, 3টা, 5টা, 7টা, 9টা, এরকম। তো 90 বানাইলাম, শূন্য রুট করলে শূন্যই হবে, একে রেখে দিলাম, আর দশমিক থাকলো। এখানে আমার কোনো কাজ নেই, বাকি থাকে √19। এই √19 কীভাবে ক্যালকুলেটার ছাড়া করবেন একটু আগে দেখাই আসছি, ঠিক আছে? তাহলে √19 করলে যেটা আসবে তাকে লিখবেন এখানে, কিন্তু দশমিক বাদে লিখবেন। যারা এটা বোঝেন না এটা খেয়াল করেন। যেমন এখানে দশমিকের পর একটা ডিজিট আছে, আমি দুইটা বানাই, মানে জোড় বানাইতে হবে, এর পাশে একটা শূন্য দিলাম। এই 0 থেকে গেল, থাকে √10। এই √10 কীভাবে বের করবেন? এর কাছাকাছি একটা মান নেন, মানে পূর্ণবর্গ সংখ্যা নেবেন 9। 9-এর রুট করলে কত হয়? 3। 9-এর রুট করলে যদি 3 হয়, তাহলে 10-এর রুট করলে কি একটু বেশি হবে। উপরে কি লিখতে হয়? এর ডিফারেন্স। এখানে কি লিখতে হয়? 6। 1কে 6 দ্বারা ভাগ করলে 0.16 হবে। এটা কিভাবে বুঝবেন? মনে করেন আপনার কাছে 1 টাকা আছে, এটাকে 5টা ভাগ করলে প্রত্যেক ভাগে 0.20 করে পড়বে। তাহলে 1 টাকাকে 5টা ভাগ করলে যদি 0.20 হয়, 6টা করলে 0.20-এর কম হবে। আপনি এখানে 16 নেন, 17 নেন, 18 নেন, 19 নেন, একই হবে। আপনি জাস্ট 20-এর কম নেবেন। এইটাই আমরা এখানে লিখবো, কিন্তু দশমিক বাদে। ভাই এটা একদম সহজ না? এই পার্টগুলো সব শিখে আসছি, যারা লেট করে ক্লাস আসেন তারা বুঝবেন না। আবারও বলি, আপনি জোড় বানাবেন, মানে কাপল বানাবেন। এখানে আছে একটা, তাহলে জোড়া বানাবেন। যদি থাকে 3টা বানাবেন 4টা, যদি থাকে 5টা বানাবেন 6টা, মানে জাস্ট শূন্য দিয়ে দেবেন। বিজোড় দিক থাকলে ডান পাশে শূন্য দিবেন, এই শূন্য থেকে যাবে, দশমিক থেকে যাবে। তাহলে আমার থাকবে √10। এটা করলে যা আসবে তাকে লিখবো দশমিক বাদে। কথা কি বোঝা গেছে? কোনো ভেজাল আছে? আরও দেখাবো, একটা দেখাই তো আপনাদের বসাবো না, আরও দেখাবো, কোনো সমস্যা নেই। যারা বুঝতে পারেন নাই ধৈর্য ধরেন, আরও 2টা আছে। এখানে কয়টা আছে? 3টা আছে, মানে বিজোড়। তাহলে আপনি জোড় বানাবেন কিভাবে? পাশে একটা শূন্য দিবেন। এখন এই 0 সবসময় ঠিক থাকবে, তাহলে বাকি থাকে এইটা। এখন কি বলছিলাম? 1 জোড়া শূন্যের জন্য রুট করলে কি হয়? একটা শূন্য হয়, তার মানে এই 2টা শূন্যের জন্য একটা শূন্য। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এইটা ঠিক থাকলো, দশমিক ঠিক থাকলো, এর রুট করলে মানে এরকম করলে এটা হবে। তাহলে আমার বাকি থাকে কি? √10। এর কিভাবে করব? স্বাভাবিকভাবে এর বর্গমূল করব, 3, তাহলে বেশি হবে 1, 6। এটা কি এখানে লিখবো, কিন্তু দশমিক বাদে। এখানে এক্সট্রা কি নিয়ম শিখাইলাম, যে যদি জোড়া শূন্য থাকে তাহলে প্রত্যেকটা জোড়া শূন্যর জন্য রুট করলে একটা শূন্য হবে। আর √10 তো আগে শিখে আসছি, জাস্ট এই মানটাই এখানে লিখবেন দশমিক বাদে, কারণ দশমিক তো একবার দিয়ে দিয়েছেন, তা আবার কি দশমিক দিতে পারবেন? পারবেন না। কি ভাই সহজ কিনা? ক্যালকুলেটর ছাড়া এর থেকে সহজ নিয়ম পৃথিবীতে থাকলে আমি শিখাইতাম। নাই।
আমার ভান্ডারে নাই আর কি। কে কে বুঝি নাই, মানে এমন কে আছে যে বুঝি নাই, আমি আবার বোঝাবো। এই জন্য এইটা আগে শিখে আসছি যে লাগবে। যারা বুঝতে পারছেন, তারা না, যারা ক্লাসটা দেখতেছেন সবাই 18 নাম্বার অ্যান্সার বের করবেন, একদম সবাই বের করতে হবে, ম্যান্ডেটরি। সবাই বের করবেন। আপনাদের আরো আধা ঘন্টা ক্লাস আছে, আধা ঘন্টার বেশি, তো ধৈর্য ধরেন, আরো অনেক ম্যাথ আছে। সবাই বের করবেন। এখানে যার যার কমেন্ট দেখবেন আমি সবার খাতায় লিখে রাখবো যে এরা কমেন্ট করে নাই। আর যারা পরীক্ষা দিচ্ছেন না, পরপর 3টা পরীক্ষা না দিলে আপনাদের গ্রুপ থেকে রিমুভ করা হবে। পরপর 3টা পরীক্ষা যদি কেউ মিস করে তাহলে তার ভর্তি বাতিল হবে। আর যারা এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারে নাই বা আজকেও 2-1 ভর্তি হয়েছেন, প্রত্যেক দিন 2-1 করে ভর্তি হন, সেই ভাইয়াপদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য। আমি যে আইডিতে ক্লাস নিচ্ছি, যে এমডি সাহাত, এখন এটা আপনাদের শুধু কোর্সের জন্য খোলা হয়েছে, এটা আমার ব্যক্তিগত আইডি না, জাস্ট এখানে যে ভাই আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন, এটা লিখলে আপনাকে আমি অ্যাড করতে পারবো, কারণ ফেসবুকে ফ্রেন্ড না থাকলে অ্যাড করা যায় না। ঠিক আছে? আচ্ছা, নওশিন সাহা মনে হয় আপুর নাম, যে আপুর মানে একটু ভুল হয়েছে। মোটামুটি সবার অ্যান্সারটাই হয়েছে, অনেকেই কমেন্ট করেন না, আমি তাদের নোট করে রাখবো। আসলে আপনাদের যে আমি করতে দেওয়ার কারণটা কি, মনে করেন আপনি এই প্রশ্নটা বুঝতেছেন, এখন এইটা করতে গিয়ে আপনি পারতেছেন না, তখন আপনার মাথায় একটা কোশ্চেন আসবে যে ভাই আমি এটা পারতেছি না, এটা কেন হইলো। এই জন্য আপনাদের করতে দিলাম, আর আমার সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে এই জন্য। না হলে তো আমি কেন সময় নষ্ট করব, আমি তো চাইলে করাই দিতে পারতাম, কেন করাইলাম না? আপনারা প্র্যাকটিস করলে আপনাদের মাথায় থাকবে বেশিক্ষণ। যারা পরীক্ষা দিচ্ছেন না, পরীক্ষা নিয়ে কিছু কথা বলি, পরীক্ষার প্রশ্নগুলো নোট করবেন। যারা পরীক্ষা দিতে পারেন না, ফ্যামিলির প্রবলেম বা সময় থাকে না, জব করেন, ওই সময়টা পারফেক্ট না, বা আপনি 9টা 30-এ ফ্রি থাকেন না, তারা পরীক্ষা দেন আর না দেন, ভাই পরীক্ষার গ্রুপে তো অ্যান্সার শিট দেওয়া হয়, সেই অ্যান্সার শিট অনুযায়ী আপনারা প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন প্লাস অ্যান্সার নোট করবেন, কারণ প্রত্যেকটা পরীক্ষায় কিছু কিছু নতুন কোশ্চেন থাকে, সেগুলো গুরুত্বপূর্ণ। যাই হোক, অনেকেই কমেন্ট করেন আমি জানি, কোথায় একের জায়গায় 3 হলো না কেন? একজনে প্রশ্ন করছেন একের জায়গায় 3 হলো না কেন, এটা কোথায়? একের জায়গায় যে 3 হয় নাই, এটা কোথায়? এখানে 3 একটা প্রসেস, এটা করা একটা প্রসেস। আমি কি বলছি, ডাবল হবে, 3-এর ডাবল কত? 6, সেটা হবে। এখন আপনার মাথায় প্রশ্ন আসছে যে 1/6-এর জায়গায় 3 কেন হলো না? 3 কেন হবে? এখানে 3 কেন হবে? 3 আসবে না কখনই। যাই হোক, এটা যারা এই অ্যান্সারটা দিচ্ছেন, যারা সবারটাই হয়েছে, যারা যা দিচ্ছেন সবারটাই হয়েছে, মানে 0.5 পর্যন্ত ঠিকঠাক লিখছে, বাকিগুলো না থাকলে সমস্যা নেই। ওকে, এখানে আমার প্রথমে কি জোর ডিজিট বানাইতে হবে, একটা শূন্য বসাই দিব। এখন এই শূন্য ঠিক থাকলো, 2টা শূন্যের জন্য একটা শূন্য, এই পর্যন্ত ক্লিয়ার। বাকি থাকে √13। শিখাইছে কিনা? এর কাছাকাছি একটা মান নেন, মানে এমন কাছাকাছি একটা রুট নেবেন, মানে সংখ্যার রুট নেবেন যার রুট ডিরেক্ট বলা যায়, মানে একটা পূর্ণবর্গ সংখ্যা নেবেন। 25 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? 25-কে 5-এর স্কোয়ার আকারে লেখা যায়। পূর্ণবর্গ সংখ্যা নেবেন, তার রুট করলে হবে 5। 25-এর রুট করলে 5 হয়, 30-এর বেশি হবে, এর ডিফারেন্স 5, 5-এর ডাবল 10, হাফ থাকে 5.5। এই 5.5 এখানে লিখবো, কিন্তু দশমিক বাদ দিয়ে, কারণ দশমিক একবার লিখছি। এটাই অ্যান্সার।
এখন 0.05 এরপর 0.5 হইতে পারে, 5 হইতে পারে, এটা একটা কাছাকাছি মান আসবে, সম্পূর্ণ যে আসবে তা না, হয়তো ক্যালকুলেটারে দিলে এরকম আসতে পারে 0.0505, এটা হইতে পারে, কিন্তু আপনার কাছাকাছি একটা মান, এটা একটা কাছাকাছি সেম। এই ছিল দশমিকের বর্গমূল বের করার প্রসেস। এখন বলেন কে কে বোঝেন নাই, কার কোথায় কোশ্চেন? একজন আপত্ত কোশ্চেন ছিল, কিন্তু ওটা আসলে এখানে 3 কেন হবে না, 3 তো হবেই না, নিয়ম, এটা একটা প্রসেসে ডাবল লিখতে হয় আর কি। এখানে কার কোশ্চেন আছে? আর যদি বুঝে থাকেন বলেন, সামনে চলে যাব। বুঝলে ডান লিখে কমেন্ট করবেন, সামনে যাব। আপনাদের আরো কোশ্চেন আছে অনেকগুলা। কারো কোশ্চেন আছে? আচ্ছা, পরবর্তী টাইপে যাই। মোটামুটি ভেজালগুলো শেষ করলাম, আর একটা ভেজাল আছে সামনে। আচ্ছা, √7 প্লাস কাটা √7 এর স্কোয়ার করলে কত হয়? আচ্ছা, আমি যদি বলি এক্স প্লাস এক্স, তাহলে আপনি লিখবেন 2x। তাহলে √7 প্লাস √7 মানে কি? ভিতরে হবে 2√7, √7 আর √7 যোগ করলে 2√7, তার স্কোয়ার। এ কথা মানে কি? স্কোয়ার মানে 2 এর উপরও স্কোয়ার আছে, আর √7 এর উপরে স্কোয়ার আছে। 2 এর স্কোয়ারে 4, √7 স্কোয়ার, √এর স্কোয়ার কাটা 7, 28 আপনার অ্যান্সার। এর বর্গ বলছে, এটার বর্গ বলছে। বর্গ মানে কি? এর স্কোয়ার আর কি। তাহলে √1 মানে 1, √1 মানে 1, একদম পানির মতো সহজ অঙ্ক। এটা কোনো একটা পরীক্ষা আছে, সড়ক ও জনপদের একটা পরীক্ষা আসছিল। এই যে আজকে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হয়েছে, কোশ্চেন মনে হয় দেখছেন সবাই, একদম সহজ হয়েছিল। মানে ম্যাথটা দেখছি আমি, আর বাকিগুলো দেখিনি। এটা কি বুঝতে পারছেন সবাই? এর উপর স্কোয়ার মানে কি? 2 এর উপর স্কোয়ার আছে, √7 এর উপর স্কোয়ার আছে। সাপোজ আমি লিখলাম এ বি এর উপর স্কোয়ার, এর মানে কি? এর উপর স্কোয়ার আছে, বি এর উপর স্কোয়ার আছে। এটা সূচকের কনসেপ্ট। √25 মানে 5, √25 মানে 5, কি রে কালি শেষ হয়ে গেছে নাকি? তাহলে স্কোয়ার করলে কত হয়? 10 এর স্কোয়ার মানে 100। এর রুট মানে 5, এর রুট মানে 5, 5 আর 5 10 এর স্কোয়ার। এগুলো সহজ অঙ্ক, সবাই পারবেন এগুলো। এটা বাংলাদেশ ব্যাংকে আসছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটা সোনালী জনতার অগ্রণী ব্যাংকে আসছিল এমসিকিউ পরীক্ষা। 23 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। আর আপনাদের নোটের কি অবস্থা একটু বলেন তো? নোট কি করছেন সবাই? করতেছেন নাকি করতেছেন না? নোট করতে হবে, সবার নোট করতে হবে, নোট ছাড়া উপায় নাই কোনো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে। আপনাদের আমি আগামীকাল বা পরশু দিনই নোট জমা দেওয়ার কথা বলবো। নোট জমা দেওয়া মানে কি? আপনাদের আমি যে কোনো একটা ক্লাস বলবো, সেই ক্লাসের নোটের ছবি তুলে আমাকে মেসেঞ্জার গ্রুপে দিতে হবে, ঠিক আছে? আপনি যে কোনো একটা ক্লাস বলতে পারি, এটা আমি বলে দিব, মাস্ট বি দিতে হবে সবার। এটা গ্রুপে না, আমার মেসেঞ্জারে পার্সোনালি দিতে হবে, মানে আমার আইডিতে, যে আইডি থেকে আপনাদের আমি মানে আমাদের কোর্সটা পরিচালনা করতেছি। জাস্ট দেখবো কার নোটের কী অবস্থা, কে কী লিখতেছেন না লিখতেছেন। আপনারা যদি ছবিটা দেখে নোট করেন তাহলে ভুল করবেন। নোট করার সাথে সময় থাকলে আপনি ক্লাসটা রিপিট দেখবেন, কারণ ওই ক্লাসের মধ্যে তো অনেক কথা বলি, সব তো এখানে লেখা থাকে না, থাকে অনেক কথা বলি। আচ্ছা, এটা যাই, কথা না বাড়িয়ে। কোনো সংখ্যার বর্গমূল এর সাথে যোগ করলে যোগফল হবে 4 এর বর্গ, এটা আপনি জানেন।
এখন এই সংখ্যাটা তো আপনি জানেন না, ধরে নেবেন এক্স। একটা অজানা সংখ্যা যার রুট করলে, রুটের সাথে 10 যোগ করলে যোগফলটা হবে 4 বর্গ। আচ্ছা, কোনো সংখ্যার বর্গমূল, কোনো সংখ্যা মানে তো এক্স, তাহলে এক্স এর বর্গমূল মানে কি? রুট এক্স। এই পর্যন্ত ঠিক কিনা? এক্স এর বর্গমূল মানে কি? রুট এক্স। তো এই বর্গমূলের সাথে 10 যোগ করতে বলছে, কোনো সংখ্যার বর্গমূল, সেই কোনো সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্স এর বর্গমূলের সাথে 10 যোগ করতে বলছে, করলাম। এখানে একটা যোগফল পাবেন, এর সাথে একটা যোগ করলে এই যোগফলটা হবে 4 বর্গ, বা 4 স্কোয়ার। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দেন, রুট এক্স কাটা এক্স সমান 36, অ্যান্সার। সহজ প্রশ্ন। আবার বলি, কোনো সংখ্যার বর্গমূল মানে রুটের সাথে একটা সংখ্যার রুট করলেন, তার সাথে 10 যোগ করলে এই যোগফলটা হবে 4 বর্গ। কথা কি বোঝা গেছে? সামনে যাব কিনা এই পর্যন্ত কে কে বুঝি নাই? কোনো সংখ্যায়, কোনো সংখ্যাটা অজানা, আপনি জানেন না, তাহলে ধরে নিচ্ছেন এক্স, তার মানে তার রুটের সাথে 10 যোগ করলেই যোগফলটা হবে 4 বর্গ। জাস্ট এই বাংলা কথাটাকে সমীকরণের কথা লিখে এক্স এর মানটা বের করে ফেলছে, শেষ। কথা বোঝা গেছে? এই যে মজার একটা টাইপ দেখেন, পূর্ণবর্গ তৈরি করা। এটা কি? পূর্ণবর্গ তৈরি করা। একজনে বলছেন বুঝেন নাই, ভাই কি বোঝেন না সেটা তো বলবেন, নাকি পুরো ম্যাথই বোঝেন না? এটা তো একদম পানির মতো সহজ অঙ্ক। এটা কি বোঝেন নাই, কোন লাইনটা বোঝেন না সেটা তো বলবেন। এখন বোঝেন নাই মানে তা পুরো বলতে হবে আমাকে। কোন সংখ্যার বর্গমূল মানে কি? রুট। তাহলে কোন সংখ্যার রুটের সাথে 10 যোগ করলে এই একটা যোগফল সমান সমান একটা যোগফল হবে, এটা হবে 4 বর্গ মানে কি? 4 স্কোয়ার। তাহলে সেই সংখ্যাটা তো আপনি জানেন না, ধরে নিয়েছেন এক্স, তাহলে এক্স এর বর্গমূল মানে রুট এক্স, তার সাথে 10 যোগ করলে এই যোগফলটা হবে 4 বর্গ। তাহলে দুটো সমান লেখা যায়। পূর্ণবর্গ তৈরি করা, এক কথায় বলতে পারেন যে কাপল তৈরি করা, কাপল। খুবই মজার প্রশ্ন। দেখেন, 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এজন্য যেটা করতে হবে, 2450কে মৌলিক উৎপাদকে ভাঙাইতে হবে। এটা আমরা সংখ্যা পদ্ধতির ক্লাসে দেখছিলাম, ওই যে ভাজক সংখ্যা বের করতে হয়, সেখানে যেভাবে মৌলিক উৎপাদকে ভাঙাইছেন। মানে কি? এটাকে সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? প্রথমে 1 দিয়ে যায়, সেটা তো আমরা জানি, 1 দিয়ে সব সংখ্যাকেই ভাগ করা যায়। তারপরে 2 দিয়ে যায়, 1225। এরপর আর 2 দিয়ে যায় না। একজনে বলছেন ক্লিয়ার না। আচ্ছা, আমরা ক্লিয়ার হইলে শুরু করব। তবে আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার থাকার কথা। একটু আমাকে শিওর করবেন ক্লিয়ারের কি অবস্থা, মানে নেটের কি অবস্থা। ঠিক আছে নেট? তাহলে মৌলিক উৎপাদক মানে এটাকে সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখন 1225 শেষে 5 আছে, এটাকে কখনোই একটা বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে না, একে 5 দ্বারা ভাগ করা যাবে। এগুলো আমরা যে বিভাজ্যতার নিয়ম শিখেছিলাম না, টেস্ট অফ ডিভিজিবিলিটি, ওখানে বুঝবেন। এই সংখ্যাটা শেষে 5 আছে মানে 5 দ্বারা ভাগ করতে হবে। এটাকে 5 দ্বারা আপনি ভাগ করবেন, ভাগ করলে দেখবেন যে 245 আসবে। এটা ভাগ করে নেবেন, একে আবার 5 দ্বারা যাবে কারণ শেষে 5 আছে। একে আবার 5 দ্বারা যাবে না, 7 দ্বারা যাবে। এখন এখানে যাকে পাবেন সবাইকে লেখেন। এখন আপনারা একটু অ্যান্সার দেন, যে মনে করেন আপনার 2টা বন্ধু, সে মানে তারা মেরিট, এখন একজন লোক মেরিট না,
এখানে দেখেন তো মানে যে এটা একটা জোড়া কাপল, এটা একটা জোড়া কাপল, তাহলে এই ব্যক্তি মনে করেন যে সিঙ্গেল, তো একে আমি যদি ডাবল বানাইতে চাই তাহলে কি গুণ করতে হবে বলেন? এটা একটা কাপল, এটা একটা কাপল। এখন এই ব্যক্তি মনে করেন যে সিঙ্গেল, তাকে যদি আমি ডাবল বানাইতে চাই তাহলে আমার কি গুণ করা উচিত? এর সাথে একটা 2 গুণ করা উচিত। তাহলে এই 2 হচ্ছে আপনার গুণ করতে হবে, 2 হচ্ছে উত্তর, উত্তর 2। এই যে যাদেরকে পাবেন ভাজক বাক্সে সব লিখবেন, এরপর দেখবেন যে কে সিঙ্গেল আছে, সে সিঙ্গেলটাই হবে আনসার। অ্যাঙ্গেল জেসমিনা বলছেন 1 2, 5-এর সাথে 5 আছে, এটা একটা ডাবল, সাথে সাথে 7 আছে ডাবল, তাহলে 2-এর সাথে 2 দিলেই তো ডাবল হবে। এটা একটা সহজ একটা কনসেপ্ট। মৌলিক উৎপাদকে ভাঙাবেন, মৌলিক উৎপাদকে ভাঙানো মানে কি? এটাকে সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে যায়, তাই করলাম। এটাকে 2 দিয়ে যায় না, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, কারণ বিজোড় সংখ্যা 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, করলেন এটা হবে। এটা শেষে 5 আছে, 5 দিয়ে যাবে। এখন এটাকে 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, এরপর দেখতে হবে 7 দিয়ে যায় কিনা, যায়। যদি 7 দিয়ে না যেত 7 8 দিয়ে চেষ্টা করতেন। তাহলে এগুলোকে লিখবেন, এটা সিঙ্গেল আছে, একে ডাবল বানাবেন, শেষ কাহিনী। এটা খেয়াল করেন, এটা অনেক বড় একটা ম্যাথ। এটাকে প্রথমে তো 1 দিয়ে যায়, লেখা যাবে না, 2 দিয়ে যাবে। 2304, এর অর্ধেক কত আপনার? মেবি কত, 1152 মনে হয়। এরপরে 576, আবার 2 দিয়ে যায়, মানে যতক্ষণ 2 দিয়ে যাবে চেষ্টা করতে হবে। তারপর 2 দিনে গেলে 3 দিয়ে, 3 দিনে গেলে 4 দিয়ে, এরকম আর কি। আরও যায়, আরও যায়, যাইতেই থাকবে শুধু। আরে ভাই কি অবস্থা! এই 9-কে 2 দিয়ে যায় না, 3 দিয়ে চেষ্টা করতে হবে। এখন দেখেন আমি এখান থেকে কাপল বানাই, এটা একটা কাপল, এটা একটা কাপল, এটা একটা কাপল, কাপল কাপল কাপল, তাহলে এই ব্যক্তি সিঙ্গেল, সিঙ্গেলের সাথে ডাবল বানানোর জন্য একটা 2 গুণ করতে হবে। মানে এটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, তাহলে এই সিঙ্গেল ব্যক্তি একে ডাবল বানানোর জন্য একজনের মানে একটা 2 গুণ করতে হবে, মানে এটা জোড়া বানাইতে হবে। তাহলে এটা সহজ একটা টাইপ। পূর্ণবর্গ তৈরি করা মানে কাপল তৈরি করতে হবে, আপনাকে জোড়া বানাইতে হবে। এগুলো জোড়া আছে, যে খালি থাকবে তার সাথে সেটা গুণ করে দিবেন। তাহলে 2 হচ্ছে উত্তর, উত্তর 2। সামনে যাব কি না? এখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে সামনে যাব। বুঝতেছেন সবাই? আর একটা মজার টাইপ দেখেন, ম্যাজিক শেখাবো এবং লিখিত নিয়মটা দেখাবো। একটি শ্রেণীতে জোড়া আপনি নিচ থেকে করেন, প্রথম থেকে করেন, যেখান থেকে করবেন 1 2 খালি থাকবে। আপনি শুরু থেকে করতে পারেন, শেষ থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই 2 একটাই থাকবে, মাঝখানে থাকুক আর প্রথমে থাকুক, 1 2 খালি থাকবে। যত তত এই কথাটা থাকলে, একটা শ্রেণীতে যতজন বালক আছে প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা হলো, বালকের সংখ্যা কত? একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা, তাহলে যত থাকবে আর তত টাকা, যতজন তত টাকা, যতজন তত টাকা। প্রশ্নে ভাগ বলুক গুণ বলুক, আপনার পূর্ণবর্গ বলা মানে একটা আপনাকে খুঁজে বের করতে হবে, সেটা 2 হোক, মানে গুণ ভাগটা খেয়াল করতে হবে না, আপনার খেয়াল করতে হবে যে সিঙ্গেল কে আছে, আপনি জোড়া বানাবেন। গুণ বলুক ভাগ বলুক জোড়া বানাবেন আপনি, এরপরে বাকি চিন্তা তাদের হাতে। আপনার কাজ কি? জাস্ট জোড়া বানানো, গুণ ভাগ দেখার বিষয় না।
সংখ্যাটা খুঁজে বের করা যে কে খালি আছে, সেটা গুণ হোক ভাগ হোক। ক্লিয়ার হইলে আমাকে জানাবেন। একজন বলছেন ক্লিয়ার না, ঝাপসা, তাই আমি অফ রাখছি। ক্লিয়ার আছে? তো আগে লিখিত নিয়মটা দেখাই। একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা হয়। আপনি একটু চিন্তা করেন তো, যে আপনার ক্লাসে 5 জন ছাত্র আছে, দেখুন যদি বলে যতজন ছাত্র তত টাকা দিবে, তার মানে 5 জনে 5 টাকা করে দিবে, তাহলে কত হবে? 5 5 25। কথা ঠিক না ঠিক? মানে আপনার ক্লাসে সাপোজ 10 জন ছাত্র আছে, তাহলে 10 জনে যদি 10 টাকা দেয় কত হবে? 100 টাকা। তাহলে এখানে একটি শ্রেণীতে যতজন বালক আছে প্রত্যেকে তত টাকা দিলে চাঁদা হবে 100 টাকা। বালকের সংখ্যা কত? এখন আমি তো বালকের সংখ্যা জানি না, ধরে নিব এক্স। তাহলে একজন বালকে এক্স টাকা দিবে, তাহলে টাকার পরিমাণ হবে কি? এক্সের স্কোয়ার। বাইরে ভাই 5 জন ছাত্র থাকলে 5 টাকা দিলে যদি 25 হয়, তাহলে একজন ছাত্র থাকলে যতজন ছাত্র তত টাকা দিবে। এটা ছাত্রের সংখ্যা, আরে মার্কারে কালি শেষ। এটা ছাত্র সংখ্যা, এটা টাকার সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা টাকার সংখ্যা গুণ করলে মোট টাকা পাওয়া যায়। ছাত্র সংখ্যা টাকার সংখ্যা গুণ করলে মোট টাকা পাওয়া যাবে। এটাও মোট টাকা, প্রশ্নেও একটা মোট টাকা দেওয়া আছে, দুটো সমান লেখা যায় প্রশ্ন মতে। তাহলে এক সমান হবে √100, তার মানে 10। এখন আপনাদের একটা ম্যাজিক শেখাবো। যদি প্রশ্নে যতজন বালক আর তত টাকায় দুইটা ওয়ার্ড থাকে, মানে সেম, বালকের সংখ্যা টাকার সংখ্যা যদি সমান থাকে, আস্তে করে টাকার উপরে রুট করে দিবেন, টাকার পরিমাণের উপর রুট করবেন। যেমন এখানে বলছে 100, 100 এর রুট করেন, এটাই আনসার। এখানে বলছে 6561, তাহলে আপনি 6561 এর রুট করেন, যা হবে সেটাই আনসার। যতজন বালক যদি তত টাকা হয়, মানে বালকের সংখ্যা টাকার সংখ্যা সমান হলে জাস্ট মোট টাকার রুট করে দিবেন, আর কোনো কিছু করা দরকার নাই। এখন বেসিকটা কি? বালকের সংখ্যা আমি জানি না, ধরে নিব। যেমন এই প্রশ্ন যদি করি, ধরি বালকের সংখ্যা এক্স, তাহলে টাকার পরিমাণ কত হবে? যতজন বালক প্রত্যেকে তত টাকা দিবে, তাহলে গুণ এক্স স্কোয়ার। যেমন 5 জন বালকে 5 টাকা করে দিলে 25, তাহলে একজন বালক এক্স টাকা দিলে এক্স স্কোয়ার। এই টাকার পরিমাণ সমান কত হবে? এটা। তাহলে এক্স সমান হবে √, এটা। এখন এটা রুট করলে 81 হবে, এটা অপশন দেওয়া ছিল অবশ্যই। 81 সাথে 81 গুণ করবেন, 6561 হবে। এখন এটা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবেন সামনে দেখাবো। আবার বলি, এটা বেসিকটা আগে বোঝেন একটু ভাই। আপনি নিজের একটু চিন্তা করেন তো, নিজের ক্লাসে চিন্তা করেন যে আপনার ক্লাসে 50 জন শিক্ষার্থী, যতজন শিক্ষার্থী তত টাকা, তার মানে কি 50 জনে 50 টাকা করে দিবে, তাহলে হবে কি 2500 টাকা। এটা ঠিক কিনা? তাহলে এখানে আপনার ছাত্র কয়জন জানেন না, একজন ধরলেন, তাহলে একজনে এক্স টাকা দিলে এক্স স্কোয়ার কিনা, এইটা হলো মোট টাকার পরিমাণ। এটাও মোট টাকার পরিমাণ, এটাও মোট টাকার পরিমাণ, দুইটা সমান লেখা যায়। আমি কি এই কনসেপ্টটা বুঝতে পারছি কিনা? টেকনিকটা কি দেখাইছি? যদি বালকের সংখ্যা টাকার সংখ্যা সমান থাকে, জাস্ট আস্তে করে টাকার উপর রুট করে দিবেন, অ্যান্সার শেষ। পানির মতো সহজ। বোঝা গেছে? এরপর অন্য একটা এক্সেপশনাল কোশ্চেন আছে, যদি টাকার পরিমাণ সমান না থাকে। যেমন যত দাতা প্রত্যেকে ততবার 10 টাকা দিবে, এটা কিন্তু ভিন্ন। তত টাকা মানে কি? যতজন তত টাকা, মানে সমান, বালকের সংখ্যা টাকার সংখ্যা সমান। আর এখানে বালকের সংখ্যা টাকার সংখ্যা সমান না। যত দাতা প্রত্যেকে তত 10, যদি ততর সাথে সংখ্যা থাকে তখন নিয়মটা কি? আগে বেসিকটা বুঝি। একজন বালক কয় টাকা দিবে? তত 10 মানে কি? 10x। মনে করেন বলল
আপনার ক্লাসে 5 জন ছাত্র আছে, 5 জনে 5 বার করে 10 টাকা দিবে, এই কথাটা আর 5 জন ছাত্র 10 টাকা করে দেবে, এটা ভিন্ন জিনিস। তাহলে প্রত্যেকে একজন দাতা কত টাকা দিবে? 10x টাকা দিবে। যদি দাতার সংখ্যা x হয় তাহলে একজনে দিবে 10x, কারণ আপনি যতজন ধরছেন x তত টাকা হইতো x, এখানে যতজন যদি x ধরেন তাহলে তত টাকা হবে 10x, মানে প্রত্যেকে 10x টাকা দিবে। তাহলে x জন দাতা দিবে 10x গুণন x, 10x এর স্কোয়ার, এইটা হইল মোট টাকা। তাহলে এই মোট টাকাটা প্রশ্নে দেওয়া আছে, সমান লেখা যায়। এটারও টেকনিক আছে, এটারও পানির মতো টেকনিক দেখাবো। এটা 10 এই ভাগ হয়ে যাবে, 0 0 কাটা 25, এই 10 ভাগ হয়ে যাবে, তাহলে x স্কোয়ার সমান 25, তো x সমান হবে √25, তার মানে 5। এইটার টেকনিকটা কি, এটা যত বড় প্রশ্নই হোক পারবেন। যদি এরকম ততর সাথে টাকা থাকে তখন কি করবেন? এই মোট টাকাকে এইটা দিয়ে ভাগ করবেন। এই টেকনিকটাও শিখে রাখেন, এটাও কাজে দেবে, কারণ পরীক্ষা হলে এত বড় করে করতে পারবেন না। যদি ততর সাথে সংখ্যা থাকে, যেমন এখানে ততর সাথে কোনো সংখ্যা নাই, তখন কি করবেন? এই মোট টাকাকে এই সংখ্যা দিয়ে ভাগ করবেন, তারপর যা আসবে তাকে রুট করবেন। অ্যান্সারটা বোঝা গেছে? এখন এইটা যারা বোঝেন নাই, আপনি একটু প্র্যাকটিক্যালি নিজের ক্লাস চিন্তা করেন, যে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত 10, তাহলে 5 জন ছাত্র থাকলে 5 জনে প্রত্যেকে কি 5x করে টাকা দিবে, একজনে দিবে 5x, তাহলে একজনে দিবে 5x এর স্কোয়ার। মানে এখানে একজনে x টাকা দিত আর এখানে একজনে 10x টাকা দিবে, এটা একটু বোঝেন। তাহলে একজনে দিবে 10x, x জন বালকে দিবে 10x এর স্কোয়ার, এটাও মোট টাকা এটাও মোট টাকা, ক্যালকুলেশন করলে এইটা। আর শর্ট টেকনিকটা কি, এই টাকাকে এই টাকা দিয়ে ভাগ করবেন, তাহলে যে সংখ্যাটা দেবে তাকে আপনি রুট করে দিবেন, ভাগ করে রুট করে দিবেন, সিম্পল কথা। এখন বলেন কে কোন লাইন বোঝেন নাই? আপনাদের আর 3টা ম্যাথ আছে। কারো কোশ্চেন আছে? বালকের সংখ্যা টাকার সংখ্যা সমান থাকলে জাস্ট রুট করবেন, আর সমান না থাকলে এটা দিয়ে ভাগ করবে, রুট করবেন। বুঝছে কিনা এটা বুঝছে কিনা? এটাই এত সময় লাগে না, জাস্ট কয়েকবার বলতেছি। তারপর যারা এই 10xটা বুঝতেছেন না, এখানে যখন যতজন তত টাকা ছিল, তার মানে একজন ছাত্র x টাকা দিবে, এটা তো বুঝতে পারছেন। আর এখানে একজনে তত 10, মানে কি একজনে 10x টাকা দিবে, এর ডিফারেন্সটা বুঝতে পারছেন। 3টা অঙ্ক আছে, শেষ করে দেব, সমস্যা নাই। লাস্ট টাইপ, বড় টাইপ খেয়াল করেন। 2304 জন সৈন্য থেকে প্রতি সারিতে কতজন সৈন্য নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? যদি এইরকম কোশ্চেন থাকে, খুব সহজ। বর্গাকারে সাজাইতে বললে আপনি কি করবেন? যে সৈন্য সংখ্যা দেওয়া থাকবে না তার রুট করবেন, এটাই অ্যান্সার হবে। মানে √2304, এটাই আপনার অ্যান্সার। এখন এই √2304 আপনি কীভাবে বের করবেন? আপনার যদি অপশন থাকে সেটাও দেখাবো, অপশন না থাকলেও দেখাবো। অপশন থাকা মানে কি, যেমন 45 আর 45 গুণ করেন, এটা গুণ করলে এটা সমান হবে না, আপনি গুণটা করে নেবেন, সময় নাই তাই দেখাচ্ছি না। 48 আর 48 গুণ করে দেখবেন যে 2304 হবে, তার মানে 2304-এর রুট হচ্ছে 48। ভাইরে ভাই, এটার অপশন থাকলে এভাবে করা যায়। জি, 48-এর বর্গ মানে কি? তার মানে 2304-এর রুট মানে 48। আপনার যদি সন্দেহ হয় আপনি 48 গুণ করে দেখেন, এইটা হবে। এটা আপনাদের আমি দেখাইছিলাম, এটা কি প্রথমে দেখাইছি আজকের ক্লাসের। এখন মনে করেন যে আপনার কাছে ক্যালকুলেটর নাই, অপশনও নাই, যদি এরকম থাকবে না, কারণ এগুলো MCQর প্রশ্ন, রিটার্নে আসে না, তারপরও শিখে রাখেন। যে শিখে রাখবেন ওটা কাজে আসবে না, অনেক বড় একটা প্রসেস, শিখাই।
যে 2304-এর রুট কীভাবে ক্যালকুলেটর ছাড়া বের করতে হয়, একটা ঝামেলার প্রসেস, তারপরে দেখাই দিই। জোড়ায় জোড়ায় নেবেন। প্রথম জোড়া নিয়ে কাজ করবেন। এখানে এমন একটা সংখ্যা নেবেন যার স্কোয়ার করলে 23-এর ছোটো বা সমান হয়, বড় নিতে পারবেন না, ছোটো হবে, একদম ছোট। যেমন আমি যেখানে 5 নেই, 5-এর স্কোয়ার করলে হবে 25, তার মানে 5 নেওয়া যাবে না, ছোটো হইতে হবে, 4 নেওয়া যাবে। 4-এর স্কোয়ার করলে, মানে স্কোয়ারটা আপনি দেখাবেন না, এর স্কোয়ার করলে কত হয় 16, সেটা লিখবেন। ঠিক আছে ভাই এবং আপুর, ওই যে বর্গ করা সহজ নিয়ম আছে না, যে মাত্র 5 সেকেন্ডে বর্গ, এগুলো সব বুয়া। আপনি 1 থেকে 100 পর্যন্ত বর্গ বের করার জন্য আপনার 5টা 6টা নিয়ম বের করা লাগবে। আরে ভাই এই ম্যাথই তো অনেক নিয়ম চলে আসে, তারপর যদি আপনি ক্যালকুলেশনও শর্টকাট শিখতেছেন তাহলে কিছুই শিখতে পারবেন না, গোলায় যাবে সব। ঠিক আছে, আপনাদের যদি ভালো লাগে আপনারা শিখে নিতে পারেন। ওই যে বর্গের ক্ষেত্রে আমি টেকনিক শেখাইতে আমি অভ্যস্ত না, মানে আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি 50-এর বর্গ করবো, যদি আমার 50-এর বর্গের টেকনিক শেখা লাগে। আরে ভাই 50-এর বর্গ মানে 50 গুণন 50, এটা করতে আমার কয় সেকেন্ড লাগবে? যাই হোক, এমন একটা সংখ্যা নেবেন যার স্কোয়ার করলে এর ছোট হয়, এর বিয়োগফলটা নামান 7। এরপর কি করবেন, এটা ডাবল করে দিবেন। এখানে 4-এর ডাবল মানে 8, 8কে 7 দ্বারা ভাগ করা যায় না, এইটা নামান। এখন 8-এর সাথে এমন একটা সংখ্যা নেবেন, নেওয়ার পর সেই সংখ্যা দ্বারা গুণ করবেন, গুণ করে দেখবেন সমান হয় কিনা বা ছোট হয় কিনা। কথাটার মানে কি, যেমন এখানে তো 8 আছে, আমি যদি 8-এর সাথে 7 নেই তাহলে 7 দ্বারা গুণ করব, গুণ করি 7 7 49, 9 আর থাকে 4, 7 56 আর 4 60, হচ্ছে 609। আমি আর একটা গুণ করে দেখি, যেমন এখানে 8 আছে, আমি 8-এর সাথে 8 নিলাম, যাই নিব তাকে দিয়ে গুণ করব। 8 8 64 4, 8 64, 8 64, 8 64 4 হাত থাকে 6, 8 64 6 মানে কত 70। তাহলে আমি যদি এখানে 8 নেই তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে এখানে নতুন কি নিলাম সেটা এখানে লিখবেন 48। এটাই হলো আপনার ক্যালকুলেটর ছাড়া বের করার নিয়ম। কিন্তু এটা ছোট সংখ্যা দেখে মিলে যাচ্ছে, বড় সংখ্যা হলে ভেজাল হবে, পরীক্ষা হলে মাথাটা গরম হয়ে যাবে। তারপরও এই নিয়মটা আমি আবার বুঝাই। 2304 নিয়মটা কি, আপনাকে জোড়া বানাইতে হবে। এদিক থেকে বিন থাকলে তাকে নিয়ে প্রথমে কাজ করতে হবে, এখানে কোনো বিন নাই, মানে বিন মানে কি, কোনো সিঙ্গেল নাই। প্রথম জোড়া নিয়ে কাজ করবেন। এমন একটা সংখ্যা নিবেন যার বর্গ করলে ছোট হয়, যেমন 4, 4-এর বর্গ করলে 16 হয়, 5 কেন নিলাম না, 5-এর বর্গ করলে 25 হয়, বড় নেওয়া যাবে না। এর ডাবল এখানে লিখবেন। 7 বিয়োগফল নামাইছেন এটা। এখন এখানে এমন একটা সংখ্যা, সাপোজ যদি এখানে আপনি 3 না, 3 দিয়ে গুণ করবেন। আমরা দেখলাম কি, এখানে আমি যদি 8 নেই, এই যে 8-এর সাথে এটা গুণ করলে 704 হয়। তাহলে এখানে নতুন যাকে পাইলাম তাকে লিখে দেবে, এটাই বর্গমূল। ভাই আমি সামনে কি যাব, আরো দেখাবো এরকম বর্গমূল, আরো দেখাবো, টেনশনের কিছু নেই। ওকে, এরপরে বলছে 20,740 সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়, প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? এই যে অতিরিক্ত যদি ম্যাথ থাকে, অতিরিক্ত থাকলে সেটাকে বিয়োগ করে নেবেন। যেমন 20,740 এখানে সাজাতে গিয়ে কয়জন অতিরিক্ত হচ্ছে, 4 জন, তাহলে সেই অতিরিক্তটা সবসময় বিয়োগ করবেন, অতিরিক্ত থাকলেই বিয়োগ করবেন। অতিরিক্ত মানে ভেজাল, এই যে। তাহলে এই বিয়োগ করার পর এটার রুটটাই হবে আপনার অ্যান্সার, এই রুট করলে যা হবে সেটাই অ্যান্সার। এটা বিয়োগ কেন করলাম, অতিরিক্ত হচ্ছে, এটাকে বাদ দিতে হবে। এর রুট করলে হবে আপনার 144। কীভাবে বুঝলাম, অপশনের সাথে অপশনের গুণ করেন, 144 আর 144 গুণ করলে এটা হবে আপনার 20,736, এটাই অ্যান্সার। এখন ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবেন সেটা দেখাবো, অনেক সময় হয়ে যাচ্ছে, তারপরে করাই দিই।
নিয়মটা আগে বলি, তারপর বর্গমূল শেখাবো না। অতিরিক্ত যেটা হবে সেটাকে বাদ দিয়ে যা থাকবে তার বর্গমূলটাই হবে অ্যান্সার। এখন এর বর্গমূলটা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করতে হয়? অপশন থাকলে তো পারবেন যে 140 গুণ করলে 20,736 হবে। আপনি জোড়া বানান, একজন সিঙ্গেল, তো যে সিঙ্গেল থাকবে তাকে নিয়ে প্রথমে কাজ করবেন। এমন একটা সংখ্যা নেবেন যার বর্গ করলে 2-এর ছোট হয়। 2 নিলে 1 নিলে হয়, 1-এর স্কোয়ার করলে 1 হয়। 2 নিব না কেন? 2-এর স্কোয়ার করলে 4 হয়, বড় হয়ে যাচ্ছে। তাহলে 1 থাকলো, একটা জোড়া নামাইলাম, এর ডাবল এখানে লিখব 2। এখন 2-এর সাথে আমি এমন একটা সংখ্যা নিব, যেমন 2-এর সাথে যদি আমি সাপোজ 4 নেই, তাহলে সেই 4 দ্বারাই গুণ করবো। 4 দ্বারা 16, 6 আর থাকে 1, 4 দেবো 8 আর 1 9, 96। 5 নিয়ে দেখি, 4 5 20, 0 আর থাকে 2, 5 10 আর 2 11, 110 না 107 লাগবে, তার মানে এটাই ঠিক আছে আমার। 24-এর সাথে আমি যদি মানে এখানে 2-এর সাথে 4 নিলে 96 হবে, সেটা আমি লিখবো এখানে। এটা লেন্দি প্রসেস। 11, এখানে নতুন যাকে পাবেন তাকে লিখে দেবেন ডিরেক্ট। এখন 24কে আগে 11 দ্বারা ভাগ করা দেন, এটা নিয়ে আসেন। এখন আর একটা ধাপ, তাহলে এখানে যাকে পাইলেন তার ডাবল করবেন, মানে আগে তো 2 ছিল, নতুন যাকে পাইছেন 4, তার ডাবল করবেন 8। নতুন যাকে পাবেন পরবর্তী স্টেপে সে ডাবল হয়ে যাবে, 1-এর ডাবল 2। এখন এখানে তো নতুন 2 না, 2 তো আগেই ছিল, তাহলে 4 নতুন, 4-এর ডাবল 8। এখন 28-এর সাথে কি একটা ঝামেলা দেখেন, 28-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করবেন, যেমন সাপোজ আপনি 3 নিলেন, 3 দ্বারা গুণ করবেন। 3 3 আর 9, 3 8 24, 4 হাত থাকে 2, 3 6 আর 2 8। হচ্ছে না, আর একটু বাড়াই দেখি, যেমন আমি 4 নিলাম সাপোজ, 6 হাত থাকে 1, 3 থেকে 3 11, 1136। তাহলে এখানে নতুন পাচ্ছেন 4, সেটা লিখবেন। এই কথা কি বোঝা গেছে কিনা? আর একবার দেখাই, এটা লাস্ট বারের মতো। 20,736 জোড়া করবেন, যদি সিঙ্গেল থাকে তাকে নিয়ে প্রথমে কাজ করবেন। 2 আছে, তাহলে এমন একটা সংখ্যা নিব যার বর্গমূলের ছোট হয় 1, 1-এর স্কোয়ার করলে 1 হয়। 1-এর ডাবল এখানে আসবে 2, 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, একটা জোড়া নামাইবেন 07। এমন একটা সংখ্যার সাথে নেবেন, যেমন আমরা যদি 4 নেই, তাহলে 24কে 4 দ্বারা গুণ করবেন, দেখবেন 96 হবে, লিখলেন। থাকে কত? 11। এখন এখানে নতুন যাকে পাচ্ছেন তাকে লিখে ফেলবেন আগে। এই 2 তো 2-এর মধ্যে থাকবে, এর ডাবল লিখতে হবে, যে নতুন পাবে তার ডাবল। 28, 28কে 11 দ্বারা ভাগ করা যায় না, একটা জোড়া নামাবেন। এখন এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই নেওয়ার পর সেই সংখ্যাটা যদি গুণ করে দেখতে হবে কাছাকাছি বা সমান হবে। যেমন আমি যদি 4 নেই, 284কে 4 দ্বারা গুণ করলে 1136 হবে, তার এখানে নতুন পাচ্ছেন 4, এটাই আছে। হ্যাঁ, অনেক টাইমের ব্যাপার ভাই, আমি তো এই জন্য শিখে দিয়েছি না, কিন্তু কিছু করার নাই, এর থেকে সহজ নিয়ম আমার কাছে নাই ভাই, আপনি পাবেন না। কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই, গাড়তারা থাকবে এরকম কিছু একটা। এর যদি সহজ প্রসেস থাকে আমি কখনোই কঠিন প্রসেস আপনাদের শিখাইতাম না। এটা একটা প্রসেস, আপনারা দেখেন বিভিন্ন বই বা বিভিন্ন টিচারদের কাছে জিজ্ঞেস করে দেখেন, এটাই একটা প্রসেস। তবে এই প্রসেস আসলে কাজে লাগে না কোনো, কারণ এরকম সময় থাকে না, খুঁজতে খুঁজতে আপনার 5 মিনিট 10 মিনিট চলে যাবে। আচ্ছা, তাহলে অতিরিক্ত বললে বিয়োগ করবো, আর অপশন থাকলে তার এগুলো করার দরকার নাই, ডিরেক্ট করে ফেলবেন। এর রুটটা অপশন থেকে করে ফেলবেন, অপশনের সাথে অপশনে গুণ করবেন, যে অপশনে এই মানটা পাবেন সেটাই অ্যান্সার। এরা প্রথমে দেখাইছি, লাস্ট একটা প্রশ্ন শেষ করে দেয় আজকে। তাহলে আজকে আপনাদের অনেক কিছু শিখাইলাম নাকি? মাথা গরম হয়ে গেছে সবার? ধৈর্য ধরে যে সবাই এখন পর্যন্ত ক্লাসে আসেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ধৈর্য ধরতে পারে না, অনেকে চলে গেছে ক্লাস থেকে, কারণ এই মাথায় এগুলো নেওয়া পেন। কিন্তু কষ্ট করেও শিখতে হবে, চাকরি করতে হবে, চাকরি পাইতে হবে। আর আমরা সবাই সবার জন্য দোয়া করি, সৃষ্টিকর্তা কাউকে কোনো না কোনো চাকরি মানে ভাগ্যে যেন তার লিখে দেয়। একজনে প্রশ্ন করছেন 4 কোথায় পাইলাম, কি বলছি? 28 তো আমার ছিল, আমি এর সাথে 1 নিয়ে দেখব, 1-এর সাথে গুণ করে দেখবেন এটাই হবে। 2 নিয়ে দেখব, এর সাথে 3 নিয়ে দেখব, মানে এখানে যা নিব সেটা দিয়ে গুণ করে দেখবো সমান বা কাছাকাছি হয় কিনা। 3 নিয়ে তো দেখছি 849 হচ্ছে, তাহলে আমি আর একটু বাড়াই দেখি, 4 নেই, 4 দিয়ে গুণ করে দেখছি, এভাবে আসছে।
সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? দেখেন এই প্রশ্নটা কিন্তু আর অপশন থাকলেও পারবেন না, অপশন থাকলেও পারবেন, অপশন থাকলে পারবেন, এটাও পারবেন অপশন দেখে। এখানে সৈন্য সংখ্যা সরাইতে বলছে কতজন, তাহলে এর বর্গমূল করা ধরবেন আপনি, মানে এর বর্গমূল করা শুরু করবেন, যেটা ভাগশেষ থাকবে সেটাই আনসার। 92 আছে, এমন একটা সংখ্যা নিব যার বর্গ করলে এর কাছাকাছি বা ছোট হবে, যেমন 9 নং 81, 11, এর ডাবল 18, 18কে 11 দ্বারা ভাগ করে একটা জোড়া নামাইলাম। এই 18-র সাথে এমন একটা সংখ্যা আমি নিব, যেমন আমি 5 নিলাম, সেই 5 দিয়ে গুণ করব, 925 হবে। এখন 925 তাহলে আর একটু বাড়াই দেখি যে আরও কাছাকাছি যাওয়া যায় কিনা, 6 নিলাম, 1116 হবে। এখন 1116, তাহলে 7 লিখলে ডাবল বেশি হয়ে যাবে, লেখা যাবে না, 1116, তাহলে 4, আর তো জোড়াও নাই, তাহলে এই 4 থাকতেছে আমার ভাগশেষ বা অবশিষ্ট, তাহলে এই 4 জনই সরাইতে হবে। মানে এখানে 4 ভেজালটা থাকার কারণেই ডিরেক্ট বর্গমূল করা যাচ্ছে না, তাহলে 4 একটা ভেজাল, এই ভেজালটাকে সৈন্য থেকে সরাইতে হবে। তাহলে যদি কখনো এরকম সৈন্য সরাইতে বলে তখন এই ভাগশেষটাই আপনার অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কারো কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন, যারা এখনও মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন নাই আমার এডিতে মেসেজ করবেন, আমি চেক করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, সব সময় চেষ্টা করবেন ক্লাসগুলো নিয়মিত করা, পরীক্ষাটা নিয়মিত দেওয়ার, আমি বারবার বলতেছি, ঠিক আছে? এরকম জোর করে কেউ ক্লাসে আনার জন্য বলার মানে বলবে না যে ক্লাস করেন ক্লাস করেন। আমি কেন বলতেছি, আপনারা যত ক্লাস করবেন তত আমার কম করবেন তত আমার সুবিধা, কোশ্চেন কম হবে। তারপরও কেন বারবার বলি, মানে আপনারা যদি কম পরীক্ষা দেন, আপনারা যদি কম ক্লাস করেন, আমার সুবিধা কি, আমার কোশ্চেন হবে না, আমি শেষ করে দেবো দ্রুত। তারপরও আমি কেন প্রেশারটা নিতে চাচ্ছি যে আপনারা সবাই ক্লাস করেন, অ্যাটলিস্ট ম্যাথটা শেখেন। জোড়া নিলাম, এমন একটা সংখ্যা নিব যার বর্গ করলে এর ছোট বা সমান হবে। 9, 10 নিলে 10 10কে 100 হচ্ছে, তাহলে বড় হচ্ছে হবে না, তার মানে 9। এখানে যা পাবেন তার ডাবল লিখছেন, ঠিক আছে? এখানে তাহলে আমরা কি করছিলাম, এই যে 6 লিখছিলাম, এটা লিখে দিব, এখানে 6 লিখে নিই বলে, তাহলে ডাবল লিখলাম। 18কে 11 দ্বারা ভাগ করা যায় না, একটা জোড়া নামাইলাম, তাহলে আমি 18-র সাথে 6 নিয়ে দেখছি, 5 নিয়ে দেখছি, মানে যাই নিব সেটা দিয়ে গুণ করে দেখবো। যেমন 6 নিলাম, 6 দিয়ে গুণ করে দেখছি কাছাকাছি আসতেছে, তাহলে 4 আসতেছে। যেমন এখানে যদি আপনি 7 নেন, তাহলে 7 দিলে অনেক বড় হয়ে যাবে, তাহলে 6ই পারফেক্ট। এই 4টাই একটা ভেজাল। আতিকুর রহমান পিএল ভাই, আমি বললে তো অ্যাড করতে পারবেন, আপনি এই আইডিতে মেসেজ করবেন, ঠিক আছে? ভালো থাকেন, অনেক কথা বললাম, প্রায় 11টা 16 বেজে গিয়েছে। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য আতিকুর ভাই আপনি এই তো মেসেজ করবেন, কারণ মেসেজ না করলে অ্যাড করা সম্ভব না। মনে করেন আমি গ্রুপে গিয়ে যদি সার্চ করি আতিকুর রহমান পায়েল, তাহলে আতিকুর রহমান পায়েল হবে, মনে করেন যে 100 আতিকুর রহমান পায়েল আসবে, আপনি কাকে অ্যাড করবে বলেন? এই জন্য ফ্রেন্ড থাকলে খুব সুবিধা হয় অ্যাড করতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি। আগামী পরীক্ষার কি টপিক সেটা কোর্স প্ল্যানে দেওয়া আছে। 30 নং ম্যাথটা কি বলছে? 30 নংটা ম্যাথটা তো সহজ। কি বলছি, অতিরিক্ত সৈন্য সংখ্যা যদি দেওয়া থাকে, যেমন 4 জন অতিরিক্ত, 4 জন 10 জন যাই বলা থাকুক, সেটা বিয়োগ করবেন, বিয়োগ করার পর যে বিয়োগফলটা আসবে তার রুট করবেন। মানে এই সংখ্যাটা ডিরেক্ট বর্গমূল করা যাচ্ছে না, কারণে 4-এর কারণে, এই 4টা বাদ দিলে এটাকে ডিরেক্ট বর্গমূল করা যাবে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।